এই রিফাইন্ড আওয়ামী লীগ তো হাসনাত সার্জিস, তারা তো ছাত্রলীগের ভিতরে ছিল, তো তাদেরকে কে বিশ্বাস করবে? সার্জিসের কত ভাষণ আমরা দেখতে পাই না, বঙ্গবন্ধু বলতে বলতে অজ্ঞান হয়ে যাচ্ছে, এখন আবার বঙ্গবন্ধুরে গালি দেয়। এই হাসনাত বঙ্গবন্ধুকে নিয়ে পত্রিকায় লিখেছে, তাকে কি জোর করে লেখানো হয়েছে? জোর করে তো কেউ লেখা বের করতে পারবে না। এরা হচ্ছে যেখানে সুযোগ সেখানে ঢুকবে, সেখানে স্পয়েল্ড করবে, আর কিচ্ছু না। এই হেলমেট বাহিনী দেখেছি না আমরা আওয়ামী লীগ আমলে, এই হেলমেটের আড়ালে যে হাসনাত সার্জিস ছিল না আমরা জানি। তো এই যে সমন্বয়হীনতা, এই সমন্বয়হীনতা যদি থাকে, আমার মনে হয় যে এই দলটা খুব বেশি দূর আগানোর সম্ভাবনা আসলে খুবই কম। মানে এতটা সমন্বয়হীনতা এই বয়স। আর সার্জিসের প্রসঙ্গে আমি আসি, মানে সার্জিস যে এত বড় বহর নিয়ে গেল, মানে ওরা তো নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলে, তাইলে আমরা কি বন্দোবস্ত দেখতে পাচ্ছি? আমরা সেই বহর দেখতে পাচ্ছি যে বহর আমরা আগেও দেখেছি। আমরা দেখতে পাচ্ছি 5 স্টার হোটেলে ইফতার মাহফিল বা ইফতার পার্টি, এগুলো আমরা আগেও দেখতে পেয়েছি। নিউজ অ্যান্ড ভিউজ বাই নুরুজ্জামান আবুর পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। আপনারা সকলেই জানেন যে সার্জিস আলম, এই যে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি, সেই সার্জিস আলম পঞ্চগড়ে শতাধিক গাড়িবহর, 1.5 শতাধিক গাড়িবহর নিয়ে তিনি একটা শোডাউন করেছেন। সেই শোডাউন নিয়ে চলছে নানা রকম আলোচনা সমালোচনা। আজকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও এই বিষয় নিয়ে কথা বলেছেন, এবং সর্বশেষ যেটি হয়েছে, সেই জাতীয় নাগরিক পার্টির একজন অন্যতম সিনিয়র লিডার ডাক্তার তাসনিম জারা, তিনি একটি খোলা চিঠি লিখেছেন এই সার্জিস আলমের প্রতি সোশ্যাল মিডিয়াতে। সেইটা নিয়েও আলোচনা সমালোচনা চলছে। তিনি এই গাড়িবহরের অর্থ কোত্থেকে এলো এইসব নিয়ে প্রশ্ন তুলেছেন। আমরা আজকে এই বিষয়টা নিয়ে কথা বলবো। একই সঙ্গে আছে যে হান্নান মাসুদ আসলে কেন তার উপর আক্রমণ হলো, কারা করলো, এবং রাজনীতির মাঠে সামনের দিনগুলিতে কি হবে, এইসব নিয়ে আজকে আলোচনা করব। আমাদের আলোচনার আজকের অতিথি শিক্ষক ও গবেষক শরীফাল স্যার, আপনাকে ধন্যবাদ আমার এই নিউজ অ্যান্ড ভিউজ বাই নুরুজ্জামান লাবুতে যোগ দেওয়ার জন্য। আমরা বিস্তারিত আলোচনায় চলে যাব, তবে বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট, নিউজ অ্যান্ড ভিউজ বাই নুরুজ্জামান লাবু আমার একটি ইউটিউব চ্যানেল। আমাদের আলোচনা বিশ্লেষণ যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, এবং লাইক কমেন্টস ও শেয়ার করতে পারেন। যদি ভিন্ন মত থাকে তবে কমেন্টস অপশনে জানাতে পারেন। শরীফ, যেটা বলছিলাম, আপনি নিশ্চয়ই স্ট্যাটাসটা দেখেছেন তাসনিম জারার। কালকে যখন তার শতাধিক গাড়ি, 135 বা 150-এর অধিক গাড়ি নিয়ে শোডাউন করা, আরেকটা ভিডিও বেরিয়েছে যে 2-1 বছর আগেই সে ট্রেনের মানে ফ্যান ঘুরছে না এরকম কামরায় বসে বাড়িতে যাচ্ছে। কিছুদিন আগে তাসনিম জারাও এটি বলেছে যে কিছুদিন আগে সে বলেছে তার পকেটে কোনো টাকা নাই, মানিব্যাগও নাই। সেই ব্যক্তি নতুন রাজনৈতিক দলে যোগ দিয়ে উড়োজাহাজে যাতায়াত করছেন, শতাধিক গাড়ি নিয়ে যাচ্ছেন, সেটা নিয়ে নিজের দলের মধ্যেই প্রশ্ন উঠেছে আর কি। সব মিলিয়ে আপনার আসলে মূল্যায়নটা কি? এরা নিজ দলেরই কাঠগড়ায় মানে দাঁড়াতে হচ্ছে সার্জিসকে। এখানে মানে প্রথমেই হচ্ছে যে আমার যেটা খারাপ লাগছে আর কি ওদের জন্য, সেটা ওরা নিজেরাই নিজেদেরকে নিয়ে প্রশ্ন তুলছে ওপেন প্ল্যাটফর্মে। এটা যদি তাদের নিজস্ব দলের মানে ক্লোজ ডোরে যদি এই আলোচনাগুলো হতো তাহলে হয়তো এত আলোচনার কোনো প্রয়োজন ছিল না। প্রত্যেকটা পলিটিক্যাল পার্টিতেই নিশ্চয়ই এই ধরনের ঘটনা নিয়ে আলোচনা হয়, কিন্তু সেটা ক্লোজ ডোরে হয়। কিন্তু তাদের ক্ষেত্রে হচ্ছে ওপেন ডোরে। ওপেন ডোর মানে হচ্ছে যে এখানে তাদের নিজেদের মধ্যে কোনো মানে সমন্বয়ের আমি দেখতে পাচ্ছি না, মানে এখানে একটা সমন্বয়হীনতা আছে। সর্বশেষ হাসনাতের সেনাবাহিনীকে নিয়ে যে স্ট্যাটাস, এই স্ট্যাটাসের পরে তারা মানে সার্জিসের স্ট্যাটাসের আগের ঘটনাগুলো যদি আপনি দেখেন, যে হাসনাত এরকম একটা স্ট্যাটাস দিল, এরপরে তারা জরুরি প্রেস কনফারেন্স করলো, তারা সারা দেশে বিক্ষোভ করলো, তারা শাহবাগে একটা জনসমাবেশ করলো। কিসের প্রেক্ষিতে? হাসনাতের স্ট্যাটাসের প্রেক্ষিতে। হঠাৎ করে তার পরের দিন তারা উল্টে গেল এবং সার্জিস একটা স্ট্যাটাস দিয়ে দিল যে হাসনাতের পুরো কথাটাই মিথ্যা আর কি, মিথ্যাও বলে নাই, মানে সে ওই বক্তব্যকে সমর্থন করে নাই। মানে হাসনাত যেটাকে প্রস্তাব বলছে
সার্জিস সম্ভবত সেটাকে বলেছে অভিমত, মানে একটা অপিনিয়ন দিয়েছে সেনাবাহিনী থেকে। তার মানে হচ্ছে যে তাদের নিজেদের মধ্যে প্রপার কোনো ডিসকাশন হয় না, এবং এই ডিসকাশন যে হয় না তার আরেকটা প্রমাণ হচ্ছে ওই দিন সার্জিসের স্ট্যাটাসে হান্নান মাসুদ একটা কমেন্ট করেছে যে হয় আপনি মিথ্যা বলছেন, না হলে হাসনাত মিথ্যা বলছে। এবং হান্নান মাসুদ কিন্তু ওখানে স্পষ্ট বলে দিয়েছেন যে আপনাদের এসব কর্মকাণ্ডের কারণে দলের প্রতি মানুষ আস্থা হারাবে। আজকে আবার তাসনিম যারা একটা চিঠি লিখলো, তার মানে নিজস্ব ফোরামে তারা এগুলো নিয়ে হয় কথা বলছে না, বা কথা বলার সুযোগও এরা পাচ্ছে না। মানে হাসনাত, সার্জিস, নাহিদ এতটা ক্ষমতাশালী হয়ে গেছে যে অন্যরা হয়তো কথা বলতে পারছে না। আমি একটা রিপোর্ট দেখলাম, প্রথম আলোতেই সম্ভবত রিপোর্ট দেখলাম, যে অনেকেই বলছেন যে তাদেরকে নাকি রিচই করা যায় না। অনেকে ব্যক্তিগত আলাপে অনেকে বলছে এটা, যে তাদের পর্যন্ত রিচ করাই এখন কঠিন হয়ে গেছে। তো এই যে সমন্বয়হীনতা, এই সমন্বয়হীনতা যদি থাকে, আমার মনে হয় যে এই দলটা খুব বেশি দূর আগানোর সম্ভাবনা আসলে খুবই কম। মানে এতটা সমন্বয়হীনতা এই বয়সে। আর সার্জিসের প্রসঙ্গে আমি আসি, মানে সার্জিস যে এত বড় বহর নিয়ে গেল, মানে ওরা তো নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলে, তাইলে আমরা কি বন্দোবস্ত দেখতে পাচ্ছি? আমরা সেই বহর দেখতে পাচ্ছি যে বহর আমরা আগেও দেখেছি। আমরা দেখতে পাচ্ছি 5 স্টার হোটেলে ইফতার মাহফিল বা ইফতার পার্টি, এগুলো আমরা আগেও দেখতে পেয়েছি। আমরা দেখতে পাচ্ছি তারা একটা বিশাল অফিস নিয়ে বসেছে, সেই অফিসও পুরনোই বন্দোবস্ত, আমরা আগেও এগুলো দেখেছি। সেই অফিসের ভাড়া কে দেয় আমরা কেউ জানি না, ভাড়া কত আমরা কেউ জানি না। একই সঙ্গে মানে তাদের যত ধরনের এই যে হেলিকপ্টারে যাওয়া, তাদের দামি দামি গাড়িতে ওঠা, এগুলো কোনোটাই তো নতুন না। মানে সব কিছুই আমাদের দেখা পুরনো। নতুন কি আসলে? নতুন হচ্ছে তাদের কিছু কিছু ভাষাগত নতুন আছে। যেমন ধরা যাক তারা গণপরিষদের নির্বাচন চায়, এটা একটা নতুন জিনিস ওরা সামনে আনছে। কেন গণপরিষদের নির্বাচন চায়, তাদের যে ব্যাখ্যা, সেই ব্যাখ্যা অ্যাবসলিউটলি অ্যাবসার্ড, কিন্তু তারা এটা বারবার বলছে। তারা এটা যে একটা হাস্যকর কথা বলছে, এটাই তারা বুঝতে পারছে। যারা সিনিয়র পলিটিশিয়ান তারা কিন্তু বারবার বলছে যে ভাই তুমি কেন গণপরিষদ আগে চাচ্ছ? আর বাংলাদেশে কি গণপরিষদ মানে ব্যাক টু ব্যাক দুইটা ইলেকশন করা কি সম্ভব? আর গণপরিষদ মানে কিন্তু আমি আজকে গণপরিষদ করলাম, 1 মাস পরে আমি আবার ন্যাশনাল ইলেকশন করব, তা কিন্তু না। গণপরিষদ তারা করতে যাচ্ছে একটা নতুন সংবিধানের জন্য। একটা নতুন সংবিধান করা কি এত সহজ? তারা তো একসাথেই করতে চায়, একই সঙ্গে দুইটা ইলেকশন। এইটা তো অসম্ভব মানে এবং অবাস্তব। মানে আপনি যদি একটা নতুন সংবিধান করেন, একসাথে কিভাবে করবে? ওরা বলছে আমরা গণপরিষদ ইলেকশন করব, তারপরে একটা নতুন সংবিধান হবে, সেই সংবিধানের আন্ডারে একটা ন্যাশনাল ইলেকশন হবে। মানে আমি যদি ভুল না করে থাকি, তাদের দাবি হচ্ছে এটা। তাহলে ধরা যাক একটা গণপরিষদ নির্বাচন হলো, এরপরে সংবিধান লেখা আপনি শুরু করলেন, সেই সংবিধান আপনার লিখতে কি 2 মাস লাগবে? না, এইটা তো অনেকেই বলেন যে এইটা আসলে তাদের একটা ফন্দি, এই অর্থে এটা তো ইলেকশনকে প্রলম্বিত করার একটা চেষ্টা ছাড়া আর কিছুই না। তারা দলকে গোছাবে, এটা হচ্ছে মূল টার্গেট, এবং এই টার্গেট সবাই বুঝে। আমাদের ক্ষমতায় মানে ক্ষমতার চেয়ারে যারা বসে তারা মনে করে যে যখনই যেই বসে সে মনে করে যে মানুষ কিছু বোঝে না। মানুষ আসলে সবই বোঝে। একটা সাধারণ মানুষও এখন বোঝে যে তারা এই ইলেকশনকে ডিলে করতে চাচ্ছে, কারণ তাদের পার্টিকে তারা গোছাতে চায়, আর কিছুই না। আমি অনেককেই তাদের অনেক সদস্যকে আমি বিভিন্ন টকশোতে বলতে শুনেছি যে যদি ন্যাশনাল ইলেকশনই চায় তাহলে গণপরিষদের ইলেকশন হইতে সমস্যা কোথায়? তার মানে সমস্যাটাই তারা বুঝতে পারে না। একটা ন্যাশনাল ইলেকশন যদি দেরি হয় তাহলে এই দেশে কি কি ক্রাইসিস হবে, এইটাই তাদের মাথায় এখনো ঢুকতে পারে নাই যে কি হবে, তাই না? আর এই যে নতুন বন্দোবস্তের কথা বলে পুরনো বন্দোবস্তের কাজ করা, আমার তো মানে ওদেরই আমি অনেকে বলছি, মানে হান্নান মাসুদকে আমি দেখলাম যে অন্যান্য পলিটিক্যাল পার্টি যেমন ইফতার মাহফিল করে, দামি গাড়িতে চড়ে, তাদের ক্ষেত্রে তো খরচের হিসাব চাওয়া হয় না, আমাদেরটা কেন চাওয়া হচ্ছে? আপনাদেরটা চাবে কারণ আপনারা নতুন বন্দোবস্তের কথা বলেছেন, এবং আপনাদেরটা চাবে এই কারণে আপনারা ছাত্র। আপনারা এটাই তো বুঝতে পারছেন না। আপনার ছাত্র হিসেবে মানুষের সামনে আসছেন কি নিয়ে? কোটা নিয়ে আইসা আপনি পলিটিক্যাল পার্টি করতেছেন। ঠিক আছে, আপনি করেন, বাংলাদেশের গণতান্ত্রিক দেশে এবং আপনার এটা নাগরিক হিসেবে অধিকার, আপনি পার্টি করতে পারবেন। তো পার্টি আপনি করেন, পার্টি করে এখন মানুষ যখন জানতে চাবে
যে তুমি তো ছাত্র ছিলা ভাই, তুমি কিভাবে টাকা তোমার পাচ্ছ? তো কোনো ইনকাম হ্যাঁ। ছিল না আর কি। এখন ধরা যাক হাসনাত বলছে যে তার অনেক টাকা ইনকাম আগে থেকেই, তার একটা কোচিং সেন্টার কোচিং আছে। সেন্টার। বুঝলাম হাসনাতের অনেক টাকা, কত টাকা? নাহিদের কত টাকা, তাই না? সার্জিসের কত টাকা? মানে এত টাকা হয়ে গেছে যে তারা একটা বিরাট বহর নিয়ে যাবে। আর ওনারা তো একটা ঘোষণা দিয়েই দিয়েছেন যে যখন সবাই জানতে চাচ্ছে টাকা কে দিচ্ছে, ওনারা বলবেন না। কারণ কি, যারা টাকা দিচ্ছে তাদের নিরাপত্তার বিষয় তাইলে কে নিশ্চিত করবে? পুরা দেশটাই তো নিরাপত্তাহীন, আপনার তারাই করে রেখেছে। আমার খুব হাসি পেল কালকে হাসনাতের একটা বক্তব্য দেখে, যে সেনাবাহিনীর বিরুদ্ধে কেউ যদি কথা বলে আমরা রুখে দাঁড়াবো, এরকম একটা বক্তব্য সে দিয়েছে। হাসনাতই তো এটা শুরু করেছে। মানে এগুলো হচ্ছে, আমি বলবো যে চরম লেভেলের ফাইজলামি। আমি দুঃখিত এই ফাইজলামি শব্দ ব্যবহার করার জন্য, এটা ফাইজলামি ছাড়া একটা কিছু না। একটা দেশকে অস্থিতিশীল করে তারাই অস্থিতিশীল করে, আবার তারাই বলে যে অস্থিতিশীল করা যাবে না। এটা কি ফাইজলামির পাইছে? মানে এটা দেশ না, এটা একটা নাটকের মঞ্চ বানায় ফেলছে ওনারা। না সে সব ঠিক আছে, কিন্তু এই যে আমরা একটু আরেকবার একটু তাসনিম জারার দিকে ফিরে যাই। তাসনিম জারার যে স্ট্যাটাস, এইটা তো অনেকেই বলছে যে এটা তো আসলে দলীয় ফোরামে নিজেদের মধ্যে কথা বলা যেত, হোয়াটসঅ্যাপ গ্রুপে, নিজেদের অন্যান্য গ্রুপে কথা বলা যেত, কিন্তু তাসনিম জারা এইটা সোশ্যাল মিডিয়াতে দিয়েছে যে একটা স্বচ্ছতার জন্য আর কি। এইটা কি তাদের একটা কৌশল হতে পারে? কি কৌশল হতে পারে যে তারা দেখাতে চাচ্ছে তারা খুব ট্রান্সপারেন্ট পলিটিক্স করে। কিন্তু ট্রান্সপারেন্ট পলিটিক্স কি? ট্রান্সপারেন্ট পলিটিক্স হচ্ছে আপনি যেই সিদ্ধান্তটা নেবেন, কোন প্রক্রিয়ায় আপনি সিদ্ধান্তটা নিয়েছেন সেটা মানুষের সামনে আপনি জানাবেন, তুলে ধরা আর কি। কিন্তু ওনারা তো ঝগড়া করছেন। তাসনিম জারা খুব সোবার ওয়েতে সার্জিসের কাছে হিসাব চেয়েছেন। কেন? এটা পলিটিক্যাল ফোরামে আপনারা তোলেন, নিজস্ব আলোচনায় তুলে সার্জিস না হয় ব্যাখ্যা করলো এরপরে যে আমি এই পন্থায় আমি টাকা জোগাড় করেছি এবং আমি এই জন্য গাড়ি বহরটা নিয়ে গেছি। সে একটা ব্যাখ্যা দেখ, দল থেকেও ব্যাখ্যা দিতে পারে, কিংবা ওই কথাও বলতে পারে যে আমাকে অনেক ব্যবসায়ীরা সহযোগিতা করেছে, আমি সেই ব্যবসায়ীদের নাম এখন ডিসক্লোজ করতে চাচ্ছি না। বলুক, কিছুই ওনারা বলবেন না, কিন্তু ওনারা সব কাজ করবেন। এটা তো ভাই হইতে পারে না এই দেশে। না সেইটাই। কিন্তু আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাই, তাসনিম জারা কিন্তু তার ক্যারিয়ার সম্পর্কে তো আপনি জানেন। জানি তাসনিম জারা অত্যন্ত মেধাবী, শুধু তাই না, আমি বলি হাসনাতের এটি আমি কোশ্চেনটা একটু করে নেই যে তাসনিম জারার মতো আরো কিছু লোকজন এই যে সমন্বয়ক বা এই বৈষম্য বিরোধী এদের যে এই যে নতুন বন্দোবস্তের কথা, এই যে এই বুলিতে ভুলিয়ে ভালিয়ে তারা এসে এখন কি তারা বুঝতে পারছে যে আসলে নতুন বলে কোনো কিছু নাই, এরা ক্ষমতায় যাওয়ার জন্য সেই পুরনো রাস্তাই ব্যবহার করছে, সেই পুরনো প্রক্রিয়া, সেই পুরনো বন্দোবস্ত, মানে আদতে নতুন কিছু নাই। তো এই যে মেধাবী যারা এসেছে, তাসনিম যারা তো চাইলে ইংল্যান্ডে ফিরে গিয়ে তার যে সাবেক পেশা সেটাতে চলে যেতে পারে। বাংলাদেশ নিয়ে তার, আমি মনে করি পার্সোনালি, বাংলাদেশ নিয়ে রাজনীতি নিয়ে তার মানে আগ্রহ না দেখালেও চলবে। কিন্তু এখন কি আপনার কি মনে হয় যে এইসব তরুণরা, মেধাবী তরুণরা ধীরে ধীরে মুখ ফিরিয়ে নেবে? আপনি এরপরে উমামা ফাতেমার বিষয়টি নিশ্চয়ই মানে খেয়াল করেছেন, তিনি একটা স্ট্যাটাস দিয়ে তিনিও সেটা উইথড্র করেছেন। সে বৈষম্য বিরোধীরা কেউ তাকে আর মানে সোজা বাংলায় বলে গুরুত্ব দিচ্ছে না। আপনার কি মনে হয় যে এইটা কি আসলে একেবারে ফাটলের মতো? দেখেন, এই দলের মধ্যে অনেক মেধাবী তরুণরা কিন্তু আছে। তরুণ বলতে আমাদের বয়সী অনেকেও কিন্তু আছে। তাসনিম জারা আমি নিশ্চিত হাসনাত সার্জিসের থেকে বয়সে অনেক তরুণ। আমার সাথে খুবই ঘনিষ্ঠ সম্পর্ক একসময় ছিল, অনেকদিন আমার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন। ওনার নাম হচ্ছে আলাউদ্দিন মোহাম্মদ। উনি হচ্ছে জাতীয় নাগরিক কমিটিতেও ছিল, এখন এই দলেরও একটা পোস্ট হোল্ড করেন। অত্যন্ত মেধাবী একটা ছেলে। আমার একসময় লেখালেখি করতো খুব নিয়মিতভাবে, পরে উনি ব্যবসায় চলে গেছেন, শিক্ষকও ছিলেন একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়, অত্যন্ত মেধাবী। আরও একজন ডাক্তার আমি ইদানিং টকশোতে দেখি, তাসনুভা সম্ভবত, তাসনুভা জেভিন, উনি অত্যন্ত মেধাবী। কথা শুনলেই বোঝা যায় যে তাদের পলিটিক্যাল নলেজ, তাদের পলিটিক্যাল যেই সচেতনতা, এটা অসাধারণ, এবং এই মেধাগুলোকে আসলে কাজে লাগানো উচিত। আমি খুব অবাক হয়েছি যখন আমি শুনেছি তাসনিম জারা এই পার্টিতে আছে। তার মানে হচ্ছে একটা স্বপ্ন দেখারও সুযোগ হয় যে আচ্ছা, তাসনিম জারাদের মতো মেধাবী আমার যে পরিচিত ভাই আলাউদ্দিন মোহাম্মদ,
ওনার মতো মেধাবী লোকজন এখানে আছে, তখন মনে হয় যে একটা প্রপার গাইডেন্স এরা পাবে। কিন্তু আমার খুব সন্দেহ যে এই যে যারা জনপ্রিয়তার পেছনে দৌড়াচ্ছেন, এই এরকম হাসনাত সার্জিসের মতো যারা, ইভেন নাহিদকেও আমার অনেক কুল মনে হয়, কুল হেডেড মনে হয়, যে খুব চিন্তা ভাবনা করে নাহিদ চলাচল করে। এই দলের প্রধান হিসেবে আমার নাহিদকেই মনে হয়েছে পারফেক্ট। বাকি যে যতজনকে আমরা দেখতে পাচ্ছি এবং এই যে পপুলিজম, এই পপুলিজমের খপ্পরে কিন্তু আমি দেখতে পাচ্ছি এই দুইজনই আছে, এবং তারা হুঙ্কার দেয়, তারা নানা ধরনের বিশৃঙ্খলতা তৈরি করে, তারা এই বহর টহর নিয়ে যায়, বাতিল করে দেয়, বাতিল অমুক বাতিল করে, তমুক বাতিল করে, এগুলো সব হচ্ছে পপুলিস্ট কথাবার্তা। দেশ নিয়ে আমার মানে আমি মনে করি না এদের দেশ নিয়ে কোনো চিন্তা ভাবনা আছে। দেশ নিয়ে চিন্তা ভাবনা আছে তাসনিম জারা, তার এই ক্যারিয়ার ছেড়ে সে বাংলাদেশে আসছে, কিন্তু সাথে সাথে না, তার কি লাভ এই দেশে থেকে? ওই দেশে সে মানে সে যদি শুধু ইউটিউবিংও করে, সোশ্যাল মিডিয়ার কন্টেন্টও যদি দেয়, তার অর্থের অভাব আছে নাকি? তার অন্য ক্যারিয়ারের কথা আমি বাদই দিলাম। তো এরকম একটা মেধাবী মানুষ বাংলাদেশে আসছে এবং সে পলিটিক্স করছে, এটা তো আমাদের জন্য একটা সৌভাগ্য, সুযোগ। এই সুযোগটা কেন হাসনাত সার্জিসরা কাজে লাগায় না? তারা কেন বিপথে কথা বলে? অযথা বলেন যে ক্ষমতার মোহে অন্ধ, ক্ষমতার। ইভেন আপনি হান্নান মাসুদকে দেখেন, হান্নান মাসুদকেও আমার অত্যন্ত সাধারণ মনে হয়। তার পলিটিক্যাল আইডিওলজির সাথে আমার অনেক পার্থক্য আছে, অনেক জায়গায় আমি তাকে দ্বিমত করি, কিন্তু তার পলিটিক্যাল যেই আকাঙ্ক্ষা, যেই ভালোবাসা, যে মানুষের জন্য তার ভালোবাসা, আমি হান্নান মাসুদের মধ্যেও কিন্তু কম দেখতে পাই না। হান্নান মাসুদ দেখবেন অনেক টকশোতে গেলে কেঁদে দেয়, কারণ কি ভিতরে তার যাতনা আছে, যে সে যেই আকাঙ্ক্ষা নিয়ে এই আন্দোলনে এসেছিল, জীবনের ঝুঁকি নিয়ে, সেটা সে পূরণ করতে পারছে না। সে দেখতে পাচ্ছে যে এগুলো সব ডিস্ট্রয় হচ্ছে। ওটা কি আবার অভিনয় কিনা আর কি? অনেকে বলেন যে তার কান্না একটা, তার আমার কাছে মনে হয় না। আমার কাছে হান্নান মাসুদকে বরাবরই মনে হচ্ছে সফট হার্টেড, এবং জটিলতা খুব একটা নাই তার মধ্যে। যদি জটিলতা থাকতো সে সার্জিসের স্ট্যাটাসে যায় ওই কমেন্টটা করতো না, মানে এটা হচ্ছে আমার মনে হয়। এখন হান্নান মাসুদরা কতটুকু ভূমিকা রাখতে পারে দলের মধ্যে আমি জানি না, তাসনিম জারারা কতটুকু ভূমিকা রাখতে পারে আমি জানি না। আপনি দেখেন এই পলিটিক্যাল পার্টিতে উমামা নাই, এটা তো একটা বিস্ময়কর ব্যাপার। উমামা তার বাম সংগঠন ছেড়ে সে জাতীয় নাগরিক কমিটিতে আসছে, তাকে তো উচিত ছিল যে অ্যাবজর্ব করা এই পার্টিতে, কিন্তু সে নাই। তার মানে আমি একটা মোটা দাগে আমি ধরতে পারি যে এরা হচ্ছে একটা উগ্র ডানপন্থী ভাবে, তারা যতই বলুক মধ্যপন্থী, তাদের কোনো কার্যক্রম আসলে মধ্যপন্থীর মতো না। তারা পুরোটাই হচ্ছে শুধু ডানপন্থী না, উগ্র ডানপন্থী। তারা ধ্বংসের পিছনে লেগে আছে, তারা কোনো কিছু গড়তে চায় না। আপনি যখন একটা দেয়াল ভাঙবেন, আপনি ধাক্কা দিয়ে কি দেয়াল ফেলতে পারবেন? দেয়ালটা আস্তে আস্তে ভাঙতে হবে। আমার সমাজের অনেক কিছু আছে, এই মানে অনেক বাধা বিপত্তি আছে, যেটা আপনি আস্তে আস্তে করে ভাঙতে হবে আপনাকে। আপনি যদি ধুম করে ভেঙে ফেলেন, তাহলে সেটা কিন্তু মানুষের আস্থা আপনি পাবেন না। আর এত বড় বহর যে নিয়ে গেছে, আপনি কি আশেপাশের মানুষকে দেখতে পেয়েছেন এই বহরের সাথে একাত্মতা করতে ভিডিও দেখে? আমার মনে হচ্ছে খালি রাস্তায় বহরটা নিয়ে যাচ্ছে। আবার কথিত হয়েছে যে অনেকগুলো গাড়িতে কোনো যাত্রীও ছিল না, এগুলো হচ্ছে শোডাউন। এখন এই ব্যবসায়ীরা যে তাদেরকে টাকা দেয়, কেন দেয়? ব্যবসায়ীরা কেন টাকা দেয় আমরা জানি, নিশ্চয়ই কোনো স্বার্থ অবশ্যই এগুলো তো আমরা সবাই জানি। যে পলিটিক্যাল নতুন বন্দোবস্ত কি, যে আমি ব্যবসায়ীদের কাছ থেকে 1 টাকাও নিব না। আমি যখনই ব্যবসায়ীর কাছ থেকে টাকা নিব, তখনই আমি করাপশনের দিকে চলে যাব। এই ব্যবসায়ীকে সে এখন যেমন সুযোগ সুবিধা দিচ্ছে, এই ব্যবসায়ী তাকে সুযোগ সুবিধা দিবে না। নির্বাচন যখন হবে, সে যদি পাওয়ারে না আসতে পারে, কিংবা তারা যদি এমপি না হতে পারে, সংসদ সদস্য না হতে পারে, 1 টাকাও দিবে না ব্যবসায়ীরা তাদেরকে। না, সেটা তো অবশ্যই। আমি কোন স্বার্থে আমি যদি সরকারের কোনো প্রভাব না থাকে, কোনো কাজ সে যদি না পায়, সে কেন দিবে টাকা? আমি আপনাকে বলি যে ওদের মানে আমার অনুরোধ থাকবে যে ওদের পলিটিক্সটা শিখতে হবে নুরুর কাছ থেকে। নুরুল হক নূর কিন্তু একদিনে পলিটিশিয়ান হয় নাই। নূরও কিন্তু এখন অনেক গালিগালাজ করে, অনেককে, অনেক মানে উগ্রপন্থী কথা সে বলে ফেলে, কিন্তু আপনি দিন শেষে দেখবেন নূর কিন্তু পলিটিশিয়ান। পলিটিক্সটা সে করতে চাচ্ছে, সে মাঠের টিকে থাকতে চায়। এই হাসনাত সার্জিসকে আমার মনে হয় তারা মাঠের টিকে থাকতে চায় না। আর আমি কিছুদিন আগে একটা লেখাও লিখতে চেয়েছিলাম যে এই যে রিফাইন্ড আওয়ামী লীগ, এই রিফাইন্ড আওয়ামী লীগ তো হাসনাত সার্জিস, তারা তো ছাত্রলীগের ভিতরে ছিল। তো তাদেরকে কে বিশ্বাস করবে? সার্জিসের কত ভাষণ আমরা দেখতে পাই না, বঙ্গবন্ধু বলতে বলতে অজ্ঞান হয়ে যাচ্ছে, এখন আবার বঙ্গবন্ধুরে গালি দেয়। এই হাসনাত বঙ্গবন্ধুকে নিয়ে পত্রিকায় লিখেছে, তাকে কি জোর করে লেখানো হয়েছে?
জোর করে তো কেউ লেখা বের করতে পারবে না। এরা হচ্ছে যেখানে সুযোগ সেখানে ঢুকবে, সেখানে স্পয়েল্ড করবে, আর কিচ্ছু না। এই হেলমেট বাহিনী দেখেছি না আমরা আওয়ামী লীগ আমলে, এই হেলমেটের আড়ালে যে হাসনাত সার্জিস ছিল না আমরা জানি? সেটাই তো। আমরা তো জানি না। সুতরাং তাদের অবস্থানই হচ্ছে নড়বড়ে। এদেরকে দল থেকে কেন, এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আপনার মব উস্কায়, এই দুইজনই মব উস্কায়, সরকারের উচিত এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া। সেটাই, সরকারই তো তাদের আর কি, তাদের বিরুদ্ধে ব্যবস্থাটা কি নিবে আর কি। আমরা আরেকটা প্রসঙ্গে যাই শরীফ, আমরা একেবারে দ্রুত শেষ করে দিব। শুধু ছোট্ট একটা প্রসঙ্গ, সেটা পয়লা বৈশাখ চলে আসছে সামনে। পয়লা বৈশাখের যে শোভাযাত্রা নিয়ে একটা বিতর্ক ছিল, মঙ্গল শোভাযাত্রা, মঙ্গল নামটা থাকবে কিনা সেটা একটা বিষয়। আর আরেকটা বিষয় হলো যে এই বৈশাখে আজকেই খবরে দেখছিলাম যে আবু সাইদের একটা 20 ফুট তার ভাস্কর্য থাকবে আর কি, আবু সাইদের। তো একই সঙ্গে আপনাকে একটু মনে করিয়ে দিতে চাই, আবু সাইদের ভাইয়ের একটা ভিডিও গতকালকেই দেখছিলাম যে উনি বলছেন যে হাসনাত সার্জিসরা কেউ ফোন ধরে না এবং তাদেরকে কেউ কিছু দেয়নি আর কি। তো সেইটা আগে যেমন আমরা বিষোদ্গার করি যে আওয়ামী লীগ আমলে মুক্তিযুদ্ধ নিয়ে নানা রকম চেতনার ব্যবসা হয়েছে, এখন তাহলে এই যে আবু সাইদ বা জুলাই যে নিহত তাদের নিয়েও কি ব্যবসাটা শুরু হয়ে গেল? ব্যবসা তো শুরু থেকেই হচ্ছে। আপনারা আওয়ামী লীগ আমলে আমরা কি দেখেছি? বঙ্গবন্ধুর নাম দিয়ে সব কিছু হালাল। এখন আমরা কি দেখছি? এই আবু সাইদ মুগ্ধকের সামনে নাম দিয়ে সব কিছু হালাল, আমরা তো তাই দেখছি। তো কোনো কিছুর তো পরিবর্তন হয় না। আগে আমরা শুনেছি নির্বাচন না গণতন্ত্র, এই উন্নয়ন না গণতন্ত্র, এখন আমরা শুনছি সংস্কার না গণতন্ত্র, বা উন্নয়ন না নির্বাচন, এখন শুনি সংস্কার না নির্বাচন। তো কোন দিক দিয়ে আমাদের পরিবর্তন হয়েছে? আগে যখন আমরা শুনতাম যে এই যে বিএনপি জামাত বানায় একজন মানুষকে নিপীড়ন করাটা সহজ, এখন আওয়ামী লীগের দোসর বানায় নিপীড়ন করা সহজ। কোনো কিছুই তো পরিবর্তন হয় না। এই সরকার সব কিছুকে ব্যবহার করে, এই আবু সাইদকেও ব্যবহার করছে। পয়লা বৈশাখের সাথে আবু সাইদের সম্পর্কটা কোথায়? একটা মঙ্গল শোভাযাত্রা হবে, মঙ্গল শোভাযাত্রায় কি আওয়ামী লীগ বঙ্গবন্ধুর মূর্তি বানায় মঙ্গল শোভাযাত্রা করছে? কখনো করে নাই। তারা করছে এটা ব্যবসা, আর কিচ্ছু না। মানুষের ইমোশনের সাথে ব্যবসা করবে। আবু সাইদের পরিবারের কোনো খবর নাই। হ্যাঁ, তার পরিবার তো বলছেই যে কেউ ভাই তো স্পষ্ট বলে দিছে। এরপরে কোনো লজ্জা শরম নাই আসলে আমার। আর এই যে মঙ্গল শোভাযাত্রার নাম চেঞ্জ করে আনন্দ শোভাযাত্রা করার মানে প্রস্তাবনাটাও তো হচ্ছে একটা অপরাধ, মানে এটা দুষ্টামি, আর কিচ্ছু না। মানুষের সাথে প্রতারণা করা, এগুলো কেন আনে এই সরকার আমি জানি না। মানে এই পয়লা বৈশাখটা দেখার আমার খুব শখ ছিল। আমি আজকে খুবই মানে মর্মাহত যে আমাদের খুব প্রিয় একজন মানুষ সঞ্জিদা খাতুন, উনি মারা গেছেন। আমি শ্রদ্ধা ভরে ওনাকে স্মরণ করি। বাংলাদেশের সাংস্কৃতিক জগতে ওনার অবদান হিউজ। আমি ছায়ানটে 1 বছর পড়ার আমার সুযোগ হয়েছে, আমি ওনাকে দেখেছি উনি কতটা ডেডিকেটেডলি ছায়ানটের পিছনে সময় ব্যয় করতো। তখন ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলে আমাদের ক্লাস হতো বিকেলবেলা, এই বৃহস্পতি আর শুক্রবার। প্রত্যেকটা বাচ্চাকে উনি নজর দিতেন। আমি ছোট ছিলাম অনেক, বা 2 বা 3-তে পড়ি। ছোটদের ক্লাসে এসে উনি সময় দিতেন, কথা বলতেন, এবং গানের প্রতি ভালোবাসা। মানে উনি একটা মানে ওনার বক্তব্যের মধ্যে ছিল এরকম যে গানের প্রতি যদি কারো ভালোবাসা থাকে সেই মনটা হয় নরম, এবং এই নরম মানুষরাই আসলে এই দেশটাকে সামনে নেবে ভালোবেসে। এই ধরনের মানুষের আমি আজকে স্ট্যাটাস দিয়েছি যে সঞ্জিদা খাতুনদের মতো মানুষের বেঁচে থাকাটাও আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। কোনো ভূমিকাও যদি না থাকে, অন্তত বেঁচে থাকলে আমরা মনে করি যে আমার একটা ছাতা আছে। সেই ছাতাটা আজকে চলে গেল, এটা অত্যন্ত ক্ষতি হলো। আমি জানি না ছায়ানট কেমন অনুষ্ঠান করতে পারবে এবার, বা ছায়ানট কি করবে, কিন্তু আমি আশা করব ছায়ানট যেভাবে এতদিন অনুষ্ঠান যেটা বলছিলেন যে উগ্র ডানপন্থীদের যেভাবে উত্থান, এবং তাদের তো আগে থেকেই একটা বিরোধিতা ছিল আর কি, এবং সেইটা আসলে সেই কারণেই কিন্তু যে মঙ্গল নামটা নিয়ে আগেও আপনি নিশ্চয়ই মনে আছে যে নানা রকম আপত্তি ছিল ডানপন্থীদের। সেইটাতেই আমার ধারণা যে মঙ্গল বাদ দিয়ে আনন্দ বা অন্য একটা সামগ্রিক চিন্তা করছে। শরীফ, ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। আমরা আসলে যেটি চাই যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত বা নতুন কিছু বলে সেই পুরনোতে ফিরে গিয়ে আগের বন্দোবস্তে ক্ষমতার মোহে অন্ধ হয়ে যদি ছোটে, তাহলে আসলে এটা জনগণের সাথে বা যারা তাদের ডাকে এসেছিল তাদের সাথে প্রতারণার শামিল আর কি। আমরা চাই না যে তরুণ সমাজ এরকম প্রতারণার সঙ্গে জড়িত হোক। তারা নতুন উদ্যমে নতুনভাবে, এটা সকলেরই কাম্য যে তরুণরা দেশ গঠনে এগিয়ে নেবে আর কি। সেই আশা রেখে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
নিউজ অ্যান্ড ভিউজ বাই নুরুজ্জামান লাবুর সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।